আমরা যখন কোনো কাজ করতে যাই, কোনো কিছু শিখতে যাই, তখন যে ইন্টারনাল ফোর্সটা কাজ করে, যে ওই ফোর্সটাই আমাদেরকে কোনো কাজ করতে সাহায্য করে বা করায়, সেই ইন্টারনাল ফোর্সটার নামই হলো মোটিভেশন, তাই না? তো এই মোটিভেশনের কারণে মোটিভেশন যখন হাই থাকে তখন আমরা কোনো কাজ খুব সুন্দরভাবে করি, ওইটার প্রতি বেশি মনোযোগ দেই, ওইটাতে বেশি সময় দেই, ওইটা নিয়ে বেশি চিন্তা করি, মাথার মধ্যে ওইটা একটা অবস্থান তৈরি করে। কিন্তু মোটিভেশন যদি লো থাকে, মানে ইন্টারনাল ফোর্সটা যদি কম থাকে ওই কাজের প্রতি, তাহলে আমাদের ওই কাজ নিয়ে ভাবতে ইচ্ছা করে না, ওই কাজ নিয়ে চিন্তা করতে ইচ্ছা করে না, বা ওই কাজে আমরা তেমন সময় বরাদ্দ রাখি না। এটাই স্বাভাবিক, কারণ আমরা প্রায়োরিটি থাকে আমাদের কাজের, যে আমরা কোনো কাজটা সারাদিনে কি করব, হয়তো কোনো কাজে সারাদিন অনেক সময় দিচ্ছি। যারা চাকরি করে তারা চাকরিতে তাদের প্রায়োরিটি অবশ্যই যে দিনের বেশিরভাগ অংশ তারা চাকরিতে দিচ্ছে, যারা ব্যবসা করে তারা ব্যবসাতে দিচ্ছে, যারা স্টুডেন্ট তারা পড়াশোনা রিলেটেড ব্যাপার, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যাওয়া আসা ইত্যাদিতে সময় দিচ্ছে। এর বাইরে তার অন্যান্য কাজ হয়তো করছে। অন্যান্য কাজের মধ্যেও আবার কেউ খেলাধুলায় মোটিভেশন বেশি, তাহলে সে খেলাধুলায় বেশি সময় দিচ্ছে। কারো ছবি আঁকায় মনোযোগ বেশি, সে ছবি আঁকায় মনোযোগ দিচ্ছে। কারো হয়তো গল্প, আড্ডা, এগুলোতে তার একটু মনোযোগ বেশি, মানে ওই দিকে তারা মোটিভেটেড, ওইটা করতে তার ভালো লাগে। যাই হোক, মোটিভেশন আমাদের ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রেও খুব জরুরি, কারণ এটা একটা ভাষা শিক্ষা, একটা মেন্টাল প্রসেস। এখানে অনেক এনার্জি দরকার হয়, মানসিক এনার্জি দরকার হয়, এবং অনেক সময় দিতে হয়, ডেডিকেশন দরকার হয়, এবং ভিতরের ফোর্সটা কাজ করতে হয়। কিন্তু ওই যে মোটিভেশন হাই না থাকলে তো আপনি কাজটা করবেন না। তাহলে এই মোটিভেশনকে আমরা একাডেমিক্যালি দুই ভাগে ভাগ করি। যেমন একটাকে বলা হয় ইন্ট্রিনসিক মোটিভেশন, অর্থাৎ যে মোটিভেশনটা ভিতর থেকে আসে, মানে কোনো একটা কিছুর প্রতি আপনি আকৃষ্ট, এটাকে ভালো লাগে, ভালোবেসে ফেলেছেন, এরকম কিছু একটা ভিতর থেকে আসতেছে। আপনি কবিতা পড়তে পছন্দ করেন, কবিতা আপনার ভালো লাগে, কবিতা কাজে লাগুক আর না লাগুক আপনার ভালো লাগে, আপনি কবিতা সারাদিন কবিতার বই পড়েন, কবিতা নিয়ে চর্চা করেন, কবিতা লেখারও চেষ্টা করেন। বাস্তবে লাভ হবে কি লস হবে এটা আসলে ওই ব্যাপার না ওইসব ক্ষেত্রে। তারপর ধরা যাক আরেকটা মোটিভেশন, সেটাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন। ইনস্ট্রুমেন্টাল মোটিভেশনটা কীরকম, যে কোনো কিছু বেনিফিট হবে এই কাজটা করলে, এইটাই আপনার মোটিভেশন। যে এই চাকরিটা পেলে আপনার মাসে মাসে একটা ভালো টাকা আসবে, সোশ্যাল প্রেস্টিজ ঠিক থাকবে, স্ট্যাটাস ঠিক থাকবে, বা বিভিন্নভাবে আপনি বেনিফিটেড হবেন, আপনার লাইফটা সুন্দর হবে, সহজ হবে। তাহলে এইটা ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন। ওই চাকরিটা আপনি ভালোবাসেন কি বাসেন না, ওই পড়াশোনাটা আপনার ভালো লাগে কি লাগে না, সেটা পরে। আগে হলো যে আমার এই বেনিফিটগুলো আসবে আমার জীবনে, সেই জন্য আমি শিখি। তো ইংলিশ শেখার ক্ষেত্রে আমার মনে হয় যে ইনস্ট্রুমেন্টাল মোটিভেশনটাই, মানে পরে যেটা বললাম বেনিফিটের আশায়, সেটাই বেশি কাজে লাগে। কারণ ইংলিশ ভাষাকে, সাহিত্যকে ভালোবেসে তার প্রেমে পড়ে গেছি বলে ইংলিশ পড়ি, এরকম লোকের সংখ্যা তো কম, হাতে গোনা। কিন্তু ইংলিশটা আমাদের বাজারে চাহিদা বেশি। ইংলিশ না শিখলে আপনার প্রবলেম হয়, ইংলিশ না শিখলে চাকরি পাওয়া যায় না, ইংলিশ না শিখলে আজকাল এই যে ইন্টারনেটের দুনিয়াটা তো ইংলিশ নির্ভর ম্যাক্সিমাম ক্ষেত্রেই, ইন্টারনেটের ভাষাই তো ইংলিশ। তাহলে ইংলিশটা জানলে আমি একটা গ্রুপে আছি, মানে দুনিয়ার সাথে আছি। ইংলিশ না জানা মানে আমি আরেকটা গ্রুপে চলে গেলাম। ইংলিশ না জানা মানে আমাকে আনস্মার্ট মনে হতে পারে। ইংলিশ না জানা মানে আমি অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারি, অনেক কিছু শেখা আমার জন্য সম্ভব না বা বেশ ডিফিকাল্ট, ইংলিশ শুনে আমি বুঝি না। তো এই বিভিন্ন কারণে ইংলিশ না হলে আমার চাকরিতে বেতন বাড়ে না, আমি ভালো বেতনের চাকরি পাই না, এই যে ইত্যাদি সমস্যা। তার মানে কি আপনি ইংলিশ শিখলে এই সমস্যাগুলো থাকবে না, মানে আপনি বেশি বেনিফিটেড হবেন, বেশি উপকৃত হবেন। তার মানে ইংলিশটাকে আপনি একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করবেন। আমরা যখন কোনো কাজ করি, একটা ওই কাজ লেখার জন্য যেরকম কলম ব্যবহার করি, কোনো কিছু কাটার জন্য চাকু ইউজ করি, কোথাও যাওয়ার জন্য যানবাহন ইউজ করি, এই বিভিন্ন জিনিসকে যদি আমরা ইনস্ট্রুমেন্ট হিসেবে চিন্তা করি, আমরা কোনো কিছু কেনার জন্য টাকাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করি, তাহলে এই ইনস্ট্রুমেন্ট হিসেবে যদি আপনি চিন্তা করেন যে ইংলিশও একটা ইনস্ট্রুমেন্টের মতো, এই ইনস্ট্রুমেন্টটা থাকলে পরে আমি এই কাজগুলো এই ইনস্ট্রুমেন্টকে দিয়ে করতে পারবো, তাহলে আপনার অবশ্যই মোটিভেশনটা হাই থাকবে। এবং আপনি চিন্তা করবেন এটা না হলে আমার কি কি সমস্যা হবে, এইটা আগে বেশি চিন্তা করতে হবে, যেটা না হলে আমার কি কি সমস্যা হচ্ছে, তখন আপনি বেশি মোটিভেটেড থাকবেন এবং ইংলিশ পড়া বা অন্য যে কোনো পড়ার প্রতি, পড়াশোনা হোক, কোনো কিছু জানা হোক। আর আজকাল পড়াশোনা মানে স্কুল কলেজ গিয়ে সবসময় পড়তে হয় এমন না, আপনি সার্টিফিকেট নির্ভর পড়াশোনা করবেন এমন না। বলা হয়ে থাকে যে আস্তে আস্তে দুনিয়াটা এমন হচ্ছে যে আগের পড়াশোনাগুলো কাজে লাগতেছে না, নতুন নতুন জিনিস আসতেছে, নতুন নতুন জিনিস শিখতে হচ্ছে। তার মানে আপনি সারা জীবন কলেজ ইউনিভার্সিটিতে পড়বেন, ব্যাপারটা তেমন না। আপনাকে অনানুষ্ঠানিকভাবে শিখতে হবে, অনলাইনে শিখতে হবে, বিভিন্ন ছোট ছোট কোর্স করে শিখতে হবে।
আগের জিনিসগুলো আনলার্ন করতে হবে, কিছু কিছু জিনিস আনলার্ন মানে ওগুলো ভুলে যাওয়া, এবং পরবর্তীতে আপনাকে নতুন কিছু রিলার্ন করতে হবে, মানে নতুন করে পুনরায় শিখতে হবে। আগের জিনিসগুলো ভুলে গিয়ে নতুন নতুন জিনিস শিখতে হচ্ছে। যদি আমরা এই যে আনলার্ন করতে না পারি আর রিলার্ন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ওই আগের অবস্থায় থেকে গেলে আমরা কিন্তু দুনিয়ার সাথে তাল মেলাতে পারবো না। তো ইংলিশ শেখারও নতুন নতুন অনেক উপায় বের হলো এখন। অনলাইনে প্রচুর রিসোর্স, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। আপনি অনলাইনে বই পাওয়া যায়, কোর্স পাওয়া যায়, বা অফলাইনেও আপনি বিভিন্ন জায়গায় কোর্স করেন বা নাই করেন, শুধুমাত্র অনলাইনেও এখন অনেক কিছু শেখা যায় যদি আপনি সময় দেন, ডেডিকেশন থাকে। কিন্তু যে কোনো জিনিসে সময় দিতে হবে, ডেডিকেশন দিতে হবে, তাহলে আপনি এটা আস্তে আস্তে ভালোভাবে শিখতে পারবেন। আশা করি আমরা এইভাবে ইনস্ট্রুমেন্টাল মোটিভেশনের মতোই চিন্তা করব যে এটা শিখলে আমার এই বেনিফিট হবে, আমি এটাকে একেবারে প্রেমে পড়ে গেছি এমনভাবে চিন্তা না করলেও আমার এটা দরকার দৈনন্দিন জীবনে, বিভিন্ন দরকারে তো আমরা বিভিন্ন জিনিস নেই। সুতরাং ইংলিশ শেখাটাকে এইভাবে মনে করলে আমার মনে হয় আপনার ইংলিশ শেখার প্রতি আগ্রহ বাড়বে, এবং কিভাবে শিখতে হয় এগুলো আপনি আস্তে আস্তে সার্চ করবেন, খোঁজ করে টেকনিকগুলো বের করে আপনি আস্তে আস্তে সেগুলোতে মনোযোগ দেবেন। ভালো থাকবেন সবাই।